শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আমি আজকে শেখাবো সিএসএস এর প্র্যাকটিক্যাল। আমরা আজকে প্রথম সিএসএস কোড লিখব এবং আজকে আমরা জানবো সিএসএস, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস অর্থাৎ সিএসএস এর ধরনগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটি আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে ইনলাইন সিএসএসটা কীভাবে লিখে, ইন্টারনাল সিএসএস কীভাবে লিখে, এক্সটার্নাল সিএসএস কীভাবে লিখে এবং ইন্টারনাল সিএসএসের উপর যখন আমরা এক্সটার্নাল সিএসএস বা এক্সটার্নাল সিএসএসের উপর যখন ইন্টারনাল সিএসএসটাকে আমরা অ্যাপ্লাই করব তখন কার প্রায়োরিটি বা কখন কার প্রায়োরিটি বেশি কাজ করবে এটা আমরা দেখব আজকের পর্বে। তাহলে আমরা শুরু করি একদম শুরু থেকেই। সেটা হচ্ছে আমরা এই ফোল্ডারে যেহেতু কাজ করছি, এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছি। সেটা হচ্ছে আমরা HTML ফোল্ডার যেহেতু কাজ করি, তাহলে আমাদের প্রথমে যে কাজটা থাকছে সেটা হচ্ছে আমরা নিউ করে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সেটা হচ্ছে আমাদের ফাইলের নাম দিচ্ছি, ধরুন আমরা একটা প্রজেক্ট করছি, নাম দিলাম প্রজেক্ট। তো প্রজেক্ট নামটা দেওয়ার পর এখানে প্রথমে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সে ফাইলটার নাম হচ্ছে index.html। index.html HTMLটাকে বলা হয় হচ্ছে এখানে এক্সটেনশন HTML। সো এইটা হচ্ছে ওয়েব পেজ অর্থাৎ ওয়েব পৃষ্ঠা, এটা ওয়েবসাইট, এই পেজটাকে তারা পড়তে পারে। তো আমরা index.html হিসাবে ওয়েব পেজে আমাদের যে যত কন্টেন্ট আমাদের স্টাইল দিয়ে কাজ করব বা জাভা স্ক্রিপ্ট দিয়ে যখন ইন্টারাক্ট করব বা হচ্ছে PHP দিয়ে যখন সার্ভার্স কাজ করব, এই সব কিছু ডিসপ্লে হবে এই index.html এর মাধ্যমে। সো index.htmlটা মাস্ট থাকা প্রয়োজন। এরপরে যে জিনিসটা রাখতে হয় একটা ওয়েবসাইট তৈরি করার সময়, সেটা হচ্ছে style.css। তো তার জন্য আমরা সেমভাবে নিউ করে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলটার নাম দেবো হচ্ছে style.css। সো style.css। সো এইটা হচ্ছে আমাদের ক্যাসকেডিং স্টাইল শিটের ফাইল। তো এই সিএসএসটাকে আমরা একটু পরে ব্যবহার করব। আমরা এখন তৈরি করে রাখলাম, কিন্তু আমরা সরাসরি চলে যাব হচ্ছে এই index.htmlটাকে, ইনলাইন ইন্টারনাল সিএসএসটাকে আমরা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখি আগে। চলুন এবার আমরা আমাদের কোড এডিটরটাকে ওপেন করছি। এটা আমার অন্য একটা চ্যানেলের জন্য ভিডিও তৈরি করেছিলাম, যার জন্য এখানে কিছু কোড অলরেডি এক্সিস্ট আছে। আমরা জাস্ট এখান থেকে ফাইল থেকে আমার নিউ ওপেন ফোল্ডারে ক্লিক করে দেন আমরা ডেস্কটপ যে এখানে ওয়েব ডেভেলপমেন্টে যে প্রজেক্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, style.cssটা এখানে থাক, আমরা ইন্টারনাল সিএসএস যাব। আমরা যেহেতু HTML সম্পর্কে জেনে এসেছি, আমি HTML নিয়ে এখানে বেশি কথা বলবো না। HTML এর বয়লার প্যালেটটা আমরা বা স্ট্রাকচার যেটা আছে সেটাকে প্রথমে তৈরি করি। HTML5 এর স্ট্রাকচার এটা। আমরা কিভাবে হেড তৈরি করতে হয়, হেডের যে মেটা ডিসক্রিপশন, কত প্রকার মেটা ডিসক্রিপশন আছে সেগুলো আমি আমার HTML পর্বে শেষ করেছি। তো আশা করছি সেগুলো আমরা দেখেছি এবং আজকে হচ্ছে আমরা এই বডি এর ভেতরে কাজ শুরু করব। মূলত HTML এর এই বয়লার প্লেটটা অবশ্যই থাকতে হয়। এই বয়লার প্লেট না থাকলে আমরা HTML কেন যে কোনো ওয়েব পেজ ক্রিয়েট করতে পারবো না। সো আমাদের প্রথমে এইটুকু আগে তৈরি করে নিতে হবে। তারপর এখানে আমাদের কাজটা হচ্ছে, এখানে আমরা প্রথমে নাম দিচ্ছি যে CSS, টাইপ অফ CSS। ঠিক আছে, এবার এই বডি এর অংশে আমরা লেখা শুরু করি। প্রথমে আমরা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগ হচ্ছে HTML এর ট্যাগ। ওকে, সো পি ট্যাগের ভেতরে আমরা কিছু লেখা ইউজ করি। লরেম ইপসমের 10টা ক্যারেক্টারে কিছু ওয়ার্ড আমরা শব্দ লিখছি। আচ্ছা, এইটা লেখার পর আমি যদি এখান থেকে এটাকে প্রিভিউ করার চেষ্টা করি, আচ্ছা এই ফাইলটাকে আমি এখানে না, আমি এই ফাইলটাকে এখানে ওপেন করি। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের পি ট্যাগটাকে ডিসপ্লে হয়েছে এখানে। ঠিক আছে, এখানে পি ট্যাগ, এটা আমরা জানি, এর প্যারাগ্রাফ ট্যাগ পি ট্যাগ এখানে ডিসপ্লে হয়েছে এবং যেটা আমরা HTML পর্বে দেখেছি। এইবার এই পি ট্যাগের ভেতরে আমরা যদি কোনো লেখা যুক্ত করতে চাই, কোনো CSS যুক্ত করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব? আমরা তার আগে পি ট্যাগটাকে একটা কাজ করি, একটু ব্যাপারটা র্যাপ করে নিয়ে আসি, এটাকে অফ করে পি ট্যাগটাকে এখানে ক্লোজ করি। ঠিক আছে, এইবার আমরা পি ট্যাগের ভিতরে ইনলাইন সিএসএসটাকে ইউজ করব। আমরা প্রথমে ইনলাইনটাকে দিয়ে শুরু করি, তারপর ইন্টারনাল, তারপর এক্সটার্নাল যাব। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যদি করতে হয়, প্রথমে ইনলাইন নিয়ে যদি কাজ করি, সেক্ষেত্রে এই পি এর ট্যাগের ভেতরে আমরা এখানে স্টাইল লিখব। প্রথমে
স্টাইল লিখে ইকুয়াল কমা কোটেশন দিয়ে এর ভিতরে আমরা প্রথম স্টাইল আমাদের সিএসএস প্রথম প্রপার্টি আমরা লিখব, সেটা হচ্ছে কালার, COLOR কালার দিলাম, RED রেড। সো সিএসএস কালার রেড দেওয়ার সাথে সঙ্গে সঙ্গে যদি রিফ্রেশ করি তাহলে আমাদের কালারটা কিন্তু এখানে রেড হয়ে গেল। আমরা কিন্তু এই যে কতগুলো সিএসএসের প্রপার্টি আছে, সো এটা কিন্তু আমরা চাইলে দেখতে পারি W3 স্কুল থেকে, বা হচ্ছে অন্য জায়গায় সার্চ করলে আমি যদি গুগলে যাই, google.com-এ যাই, আমরা যদি এখানে সার্চ করি CSS প্রপার্টি লিস্ট লিখলে এখানে অনেক প্রপার্টি লিস্ট পাবো। এই লিস্টগুলোই হচ্ছে সিএসএস এর প্রপার্টি। এই যে অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন আইটেম, অ্যালাইন সেলফ, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, এগুলো নিয়ে আমরা কিন্তু এই যে সব কাজ করব, ঠিক আছে। আমার এই কোর্সের ভিতর এর ম্যাক্সিমাম জিনিসগুলো কভার করা হবে। সো এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নাই। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সিএসএস এর কালার আমরা রেড ইউজ করেছি, রেডের কালারটা চলে এসে আমরা যখন ব্লু ইউজ করি, BLUE দিয়ে সেভ করলে এবং রিফ্রেশ যদি করি, সেখানে দেখতে পাচ্ছি এটা ব্লু হয়ে গেছে। আচ্ছা, আমরা সেম জিনিসটাকে যদি আবার কপি করে নিচে আবার পেস্ট করি, ব্লুর পরিবর্তে এটাকে যদি আর একটা লেখা মনে করি, এটা একটা P ট্যাগ, বা এটা আমরা H1 ট্যাগ হিসাবে আর একটা নেই, এখানে H1 ট্যাগ নিচ্ছি। H1 এর ভিতরে লিখলাম যে ওয়েলকাম টু এক্সপার্ট আইটি টাচ। এইটাকে যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি ওয়েলকাম টু এক্সপার্ট আইটি টাচ লেখা আছে, এবং এখানে যদি আমি CSS অ্যাড করতে চাই, এই H1 এর ভেতরে আমরা স্টাইল অ্যাড করব। স্টাইল দিয়ে স্টাইল দিয়ে ইকুয়াল দিয়ে কমা কোটেশনের ভিতরে আমরা কালার ইউজ করব, ফর সেভ গ্রিন দিয়ে আমরা এখানে একটা সেমিকোলন ইউজ করব। একটা ভ্যালুর জন্য দরকার নেই। এইবার আমরা যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি এটা গ্রিন হয়ে গেছে। আমরা আরও প্রপার্টিগুলো পরবর্তীতে শিখব। আমরা এখন এইটা জানলাম যে এটা হচ্ছে আমার ইনলাইন CSS, এই দুটো আমরা ইউজ করলাম ইনলাইন CSS এর জন্য, ঠিক আছে। তাহলে এইবার আমরা যদি এক্সটার্নাল CSS ইউজ করতে চাই, এক্সটার্নাল CSS ইউজ করতে হলে এটা আমাদের কোথায় ইউজ করতে হবে? আচ্ছা, এক্সটার্নাল CSS ইউজ করার জন্য হেডের ভিতরে আমরা এখানে লিখব হচ্ছে স্টাইল দিয়ে আমরা এই ট্যাগটাকে স্টার্ট করব এবং এই ট্যাগটাকে ক্লোজ করব। এই জায়গাটায় আমরা একটা কাজ করি, এখানে আর একটা ট্যাগ নিই, H2 ট্যাগ নিই, H2 ট্যাগ 3 নিচে সমস্যা নেই। দিস ইজ ইন্টারনাল CSS, আচ্ছা, এই H3 এই সিলেক্টরটাকে এখানে আমি কল করব। তাহলে এখানে যে H3 লিখলাম দিয়ে কার্লি ব্র্যাকেট ইউজ করে এখানে লিখলাম যে কালার ইয়েলো দিয়ে আমরা শেষ করে দিলাম। রিফ্রেশ করি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ইয়েলো কালার ডিসপ্লে করছে। আমরা যদি কালারটা চেঞ্জ করে রেড ইউজ করি তাহলে রেড হয়ে গেল। ওকে, এইবার আমরা এই দুইটার ভিতরে কনফ্লিক্ট করানোর চেষ্টা করি এবং প্রথমে দেখি যে এই দুইটার ভিতরে দেখতে বেশি ভালো লাগছে। আমরা যদি এইটা থেকে লক্ষ্য করি দেখতে পাচ্ছি এইটা জাস্ট সিম্পল HTML ট্যাগটাকে এখানে বসানো হয়েছে এবং এই লেখাটাকে ট্যাগ দিয়ে আবদ্ধ করা হয়েছে, দ্যাটস ইট, এতটুকুই আমাদের কোড, ঠিক আছে। দেখতে কিন্তু একটু ফ্রেশ লাগছে। এবার আমরা যদি ইনলাইন CSS-এ যাই দেখতে পাচ্ছি লেখাটা তো এতটুকু, কিন্তু লেখার ভিতরে আমরা কিছু CSS অ্যাড করার কারণে লেখাটা আরও বড় হয়ে গেছে এবং এই জায়গাটা বেশি ভারী করছি। সো এই জিনিসটা আমাদের একটু সার্ভারে একটু পরবর্তীতে সমস্যা হতে পারে, কিন্তু বাট হচ্ছে আমরা এখন সেটা বুঝতে পারবো না, কারণ আমাদের এখন ওয়েবসাইট তেমন কোনো কন্টেন্ট নাই। ওকে, এইবার যদি আমরা দেখি যে এই দুইটাকে কনফ্লিক্ট করিয়ে যে আমরা H1টাকে এবার কনফ্লিক্ট করাই, মানে আমি এবার H1টাকে এখানে লিখি, H1 আমি এই সিলেক্টরটাকে ইনলাইন CSS এর ভিতরে নিচ্ছি, দেখি চেঞ্জ হয় কি না। আমাদের এখানে তো রেড আছে, গ্রিনটা এখানে রেড হয় কি না দেখতে পাচ্ছি। এখানে গ্রিনই থেকে যাচ্ছে, কিন্তু এখানে যে গ্রিন কালারটা আছে এই গ্রিন কালারটা এক্সপার্ট আইটি টাচ এর যে গ্রিনটা এটা কিন্তু এখানে থেকেই যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে চেঞ্জ করে গ্রিনটা এখানে লিখি এবং এখানে যদি রেড লিখি তাহলে কোনটা পাবে? আমার কিন্তু বরাবরই কিন্তু আমার
ইনলাইন সিএসএসটাকে যেটা লেখা আছে এইটার প্রায়োরিটি বেশি, সব সময় প্রায়োরিটি বেশি থাকবে। সো এইটারতে যেই কোডটা থাকবে আমার ইনলাইন সিএসএস ইন্টারনাল সিএসএসের ভিতরে যেটা কল করব এই সিলেক্টরটাকে দিয়ে সে কিন্তু কাজ করবে না, কারণ প্রায়োরিটি ইনলাইন সিএসএসের বেশি। এবার যদি এক্সটার্নাল সিএসএসটাকে দিয়ে যদি এটা কনফ্লিক্ট করাই তারপরেও কিন্তু একই রেজাল্ট আসবে, যে আমার ইনলাইন সিএসএসের ভিতর যে প্রপার্টি বা যে ভ্যালুটা দেওয়া আছে সেইটাই কাজ করবে আগে। আচ্ছা ঠিক আছে, তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ইনলাইন সিএসএসটা কোডের HTML ট্যাগের ভিতরে লিখতে হয়, আর স্টাইল সিএসএস হচ্ছে ওয়েবসাইটে থাকা হেডের অংশের ভিতরে লিখতে হয়। আচ্ছা, এই দুটাকে কেন আমরা সবসময় প্রাধান্য দেই না, আমরা এক্সটার্নালটাকে কেন প্রাধান্য দেই? আচ্ছা, এক্সটার্নালটা কীভাবে লিখতে হয় সেটা আগে আমরা দেখি। এক্সটার্নাল লিখতে হলে ওই যে আমরা শুরুতে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, আশা করি মনে আছে, style.css, style.cssটাকে এবার এখানে কল করাতে হবে। আচ্ছা, আমরা আপাতত একটু মুছে দিই স্টাইলটাকে, এখানে এই স্টাইলটা এখানে মুছে দিলাম, এবং এখানে আমি আমার দেওয়া যে ফাইলটা আছে এই যে স্টাইল সিএসএস, এটাকে আমি প্রথমে কল করবো, যেহেতু এটা বাইরে আছে এটাকে আমার index.html এর সাথে জুড়ে দিতে হবে। এই জুড়ে দেওয়ার জন্য এই টাইটেলের পরে আমরা একটা এখানে লিঙ্ক নামে যে ট্যাগটা আছে এটা নিব। এই লিঙ্কটা একটা হবে হচ্ছে লিঙ্ক রিলেশন হচ্ছে স্টাইল শিট, এবং আমার ফাইলটার নাম হচ্ছে style.css লিখলাম। ওকে ফাইন, আমরা এটাও করে ফেললাম। এইবার আমার ফাইলটাকে এখান থেকে ওপেন করি। এই যে আমার ফাইলটা হচ্ছে পুরো ব্ল্যাঙ্ক ফাইল। সো ফাইলটা যদি এই পাশে নিয়ে রাখি এবং HTMLটাকে এই পাশে রাখি এবং যদি দুইটা সেপারেট করে দেখানোর চেষ্টা করি, এই যে এখানে আমার স্টাইল সিএসএস এবং বাহিরে লিখছি এটা আমি, এবং এটা হচ্ছে ভেতরে। এইবার বাহির থেকে কীভাবে আমি এখান থেকে যা যা লিখবো বাহির থেকে কীভাবে এটা কন্ট্রোল করব। এবার আমরা H3 লিখলাম বা H4 লিখলাম, হোয়াট এভার, এখানে আবার লিখলাম যে এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে, সরি এক্সটার্নাল এক্সটার্নাল সিএসএস। ওকে, সো এক্সটার্নাল সিএসএসের ভিতর যদি এবার কল করতে হয় ঠিক সেমভাবে ইন্টারনাল সিএসএস যেভাবে লিখেছিলাম ঠিক সেম ওয়েতে, জাস্ট এখানেও আমার সিলেক্টরটাকে এখানে নিব, H4 সিলেক্টরটাকে রাখবো, কালার ব্র্যাকেট দিয়ে এই জিনিসটাকে জুড়ে দেবো, এবং এর ভিতরে যদি লিখি যে কালার গ্রিন, এইবার যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি এক্সটার্নাল সিএসএসটা এখানে কাজ করছে। কিন্তু আমি চাইলে কিন্তু এক্সটার্নাল সিএসএস দিয়ে কিন্তু H1 এর কালারটাকে চেঞ্জ করতে পারবো না। আমি যদি এখানে H1 দিই, এবার যদি কালার চেঞ্জ করার চেষ্টা করি, দেখি যে এক্সপার্ট আইডি টাচ এটা গ্রিন হয় কিনা, রিফ্রেশ যদি করি দেখতে পাচ্ছি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি যদি এবার এই জায়গাটাকে অপশনটা কেটে দিই, দিয়ে সেভ করে রিফ্রেশ করি, এইবার কিন্তু এই যে H1 এর সিলেক্টর এটার যে গ্রিন, এই H1টা এটা কিন্তু এখানে গ্রিন হয়ে গিয়েছে। তো আশা করছি আমরা ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস এবং ইনলাইন সিএসএসটা বুঝতে পেরেছি। এবার কথা হচ্ছে আমরা কোনটা ব্যবহার করব, রাইট, ব্যবহার করবো আমরা এক্সটার্নাল সিএসএস। কেন এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব? আমাদের ওয়েবসাইটে কিন্তু এতটুকু কোড থাকবে না, আমাদের ওয়েবসাইটে হাজার হাজার লাইন কোড থাকবে। সো হাজার হাজার লাইনের কোডের ভিতর আমার index.html পেজটা সর্বদাই সবসময় আগে লোড হবে, ঠিক আছে, এই পেজটা হচ্ছে আগে লোড হবে। আমি যদি এই পেজে সমস্ত কোড লোড করে বসে থাকি তাহলে হবে কি, আমার ওয়েবসাইট যখন লোড হবে বা ওয়েবসাইট যখন ভিজিটরের কাছে এটা ভিজিবল হবে, তখন ওই যে কোডগুলো প্রত্যেকটা কোড এখানে এক্সিকিউট করতে বেশ সময় প্রয়োজন হবে। সো এই জিনিসগুলো আমরা আলাদা আলাদা করেভাবে কল করাতে পারি। তাহলে কি হচ্ছে, এই যে লিঙ্কটাকে আমরা স্টাইল সিএসএসের ভিতরে নিয়ে চলে গেলাম, এটা লিঙ্ক থাকতেছে, আর এখানে যা যা কোড করতেছি সব কোড আমার এখান থেকে এখানে পাচ্ছে, এটা কিন্তু কানেকশন হয়ে গিয়েছে অলরেডি। নাও আমরা ইনলাইন সিএসএসটা অ্যাভয়েড করার চেষ্টা করব, যদি অনেক প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর ইন্টারনাল সিএসএসটা যেটা আছে সেটা হেডের ভিতর যদি আমরা ইউজ করি, আমাদের হেড অংশ হচ্ছে ভারী করবে, এবং ভারী করলেও এখানে জিনিসটা হবে যে এই জায়গাটায় প্রচুর হিজিবিজি হয়ে যাবে। আমরা যখন পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্টে যাব সেখানে কিন্তু স্লাইসিং শব্দটা সম্পর্কে আমরা পরিচিত হব। স্লাইসিং মানে হচ্ছে আপনার আলাদা আলাদা পার্ট, অর্থাৎ আপনার হেডের অংশটুকু নিয়ে একটা ফাইল করা হবে, সেই ফাইলটা নিয়ে জাস্ট এখানে একটা কোড, একটা মাত্র লাইন লেখা হবে এবং সেই ফাইলটার সাথে কানেক্ট করায় দেওয়ার সেই লাইনটা লেখা থাকবে। সো এইভাবে আমরা হেড অংশটাকে স্লাইস করব, ফুটার অংশটাকে স্লাইস করব,
তারপর বডি অংশটাকে স্লাইস করব, বা একটা ছোট্ট একটা পার্ট, যেমন হতে পারে আমার এই ওয়েবসাইটে শুধুমাত্র এতটুকু একটা অংশ, যদি মনে করি যে আমার এতটুকু হেডার অংশ আমার স্লাইস করা দরকার, অন্যান্য জায়গায় আমি এইটা আমি ইউজ করব বারবার, তো তখন আমি কী করতে পারি, এইটা একটা আলাদা এমন একটা ফাইলে নিয়ে যাব, সেই ফাইলের ভিতরে এই কোডটা রেখে দিয়ে ফাইলটা জাস্ট এখানে কল করে দিব, তাহলে অটোমেটিকলি এখানে ফাইলটা চলে আসবে। তাহলে দেখতে আমার ওয়েবসাইটটা খুবই সুন্দর লাগবে, এবং পরবর্তীতে যখন এই ওয়েবসাইটে আমি নতুন রিভিশন দিব বা নতুন একজন ডেভেলপার যখন এই ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডেভেলপমেন্ট করতে যাবে, তখন সেই জিনিস কোডগুলো দেখে যেন সুন্দরভাবে বুঝতে পারে, সে আন্ডারস্ট্যান্ড করতে পারে। ফিউচার যখন আমরাও জিনিসটা কাজ করতে আসবো, তখন আমরাও যেন এই কোডগুলো দেখে বুঝতে পারি যে হ্যাঁ, আমরা এখানে এই কাজগুলো করবো। কিন্তু যখন আমাদের কোডের ভিতরে অতিরিক্ত হিজিবিজি থাকবে, আমরা কোড দেখে কিন্তু অনেকটা ভয় পেয়ে যাব। সো আশা করি বুঝতে পেরেছি আমাদের সিএসএস এর বেসিক ক্লাস, এবং পরবর্তীতে আমরা সিএসএস অ্যাডভান্স ক্লাস নিয়ে কাজ করবো। সো ধন্যবাদ।